থাকবেন যে স্নিগ্ধ যখন এখানে ঢুকলো, আমাদের মুগ্ধর যমজ ভাই, আমি তো পারিনি, আমি জানি অনেকেই হয়তো পারেননি। আমাদের আবেগটা আমরা রোধ করতে পারি না, কারণ আমাদের চোখের সামনে ভেসে ওঠে কি বড় আত্মত্যাগ এই বাচ্চাগুলো দিয়েছে। আমি তো ৭১ও দেখেছি, আজকে ২৪ দেখছি। সেটা ছিল একরকম, এটা আরেক রকম। কিন্তু দুটো কথা আমার মাথার মধ্যে খুব মনে হয় যে ৭১-এর যে মুক্তিযোদ্ধারা ছিলেন তাদেরই উত্তরসূরি কি এরা নয়? তাদেরই উত্তরসূরি। আমি তো এভাবে ভাবি আমার মনের জগতে যে এটা যেন একটা পুনর্জন্ম। সমাজে অন্যায় হয়েছে, সেদিনও সমাজে চরম অন্যায় ছিল, এবং সেই অন্যায়ের পরিপ্রেক্ষিতেই কিন্তু ফেটে পড়েছিল দেশ যুদ্ধে, অন্যায় রোধে, গণতন্ত্রের দাবিতে, স্বাধীনতার মুক্তির দাবিতে। আপনারা শুনবেন কথাটা নাকি আপনারা একটু শুনুন? ২০২৪-এ আমাদের দেশ একটা চরম পর্যায়ে পৌঁছে গেছিল, অন্যায়ের জায়গায়, সহিংসতার জায়গায়, অসহিষ্ণুতার জায়গায়, সবচাইতে বড় হচ্ছে ঘৃণার জায়গায় আমাদের দেশটা একটা চরম পর্যায়ে পৌঁছে গেছিল, যেটা আমি এখানে ব্যাখ্যা করতে চাই না, কারণ আপনারা সবটুকুই জানেন। আমি শুধু বলতে চাই যে সেই চরম জায়গাটায় পৌঁছেছিল বলেই দ্য কান্ট্রি এক্সপ্লোডেড। আমরা ফেটে পড়েছিলাম, আমাদের বাচ্চারা ফেটে পড়েছিল। আরেকটা কথা আমি বলতে চাই যে আমরা বড়রা ন্যায় অন্যায় বোধের জায়গার থেকে স্থূল হয়ে গেছিলাম, স্থূল হয়ে আছি। আমরা সেটা দেখিনি, দেখতে চাইনি, প্রতিবাদ করিনি। সেই অন্যায়ের ভেতরে আমরা বাস করেছি, হয় চুপ করে সেই অন্যায়কে হতে দিয়েছি আর মুখ ফিরিয়ে থেকেছি, অথবা সেই অন্যায়কে সহযোগিতা করেছি। এমন একটা মুহূর্তে আমাদের বাচ্চারা আমাদেরকে একটা চরম শিক্ষা দিয়ে গেল, আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেল যে আমরা কত বড় একটা সমাজ গড়ে তুলেছি, যে সমাজটা তাদের কাছে গ্রহণযোগ্য নয়। তারা এই সমাজে তাদের কোনো ভবিষ্যৎ দেখতে পায় না। তারা সেই সমাজকে প্রত্যাখ্যান করেছে। শতে শতে, হাজারে হাজারে, প্রতিটি বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে থেকে এই প্রতিবাদ ফেটে পড়ে। এই প্রেক্ষাপটে একটা পট পরিবর্তন হয়। একটা রেজিম বহুদিনের পুরনো একটি রাজনৈতিক দলের শাসন অপশাসনে পরিণত হয়, এবং সেই অপশাসনকে এই দেশ ত্যায্য করে, এবং তার নেতৃবৃন্দকে দেশ ছেড়ে চলে যেতে হয়। দুঃখের বিষয় এই যে আমি এমন কাজ করব কেন যেখানে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হয়, সে কথা অন্য কথা। এবং তারপরে যেটা ঘটে গেল, এই বাচ্চারা, এই যে বিপ্লবীরা, অভ্যুত্থান যারা ঘটিয়েছে, এটা তো আমাদের শিকড় নাড়িয়ে দিয়েছে, এবং তাদের রক্তের উপর দিয়ে, তাদের ত্যাগের উপর দিয়ে আমরা কিন্তু এসেছি। আমরা নির্বাচিত কোনো তথাকথিত কোনো নির্বাচিত সরকার নই। অর্থাৎ আপনি ভোট দিয়ে নির্বাচন করে সরকারকে আনতেই পারেন, এবং সেই ভোট ২০২৪ সালের মতো ভোট হতে পারে। তার মানে হচ্ছে আপনি ভোট না দিয়েও একটি সরকারকে ক্ষমতায় আনেন এবং তাকে বলেন নির্বাচিত সরকার। সেটার সাথে যদি আমরা আজকে তুলনা করি আমাদের অবস্থান, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই দেশের আপামর জনতা
এই পরিবর্তনটাকে স্বাগত জানাচ্ছে এবং চাইছে ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশে একটা পরিবর্তন আসুক। এবং সেই জায়গাটিতে আমি খুব গর্বের জায়গায় বলবো না, খুবই বিনম্র সুরেই আমি বলতে চাই যে এই প্রচেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার দলের অন্তর্ভুক্ত আমি হতে পেরেছি। এটা একটা বিশাল সম্মান। এই সম্মানটা রক্ষা করা আমার নৈতিক দায়িত্ব শুধু নয়, তার চাইতেও বড় কিছু যদি হয়, এই দায়িত্বটাকে জীবন দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। আমি একা নই এই অনুভূতিতে। আমার ধারণা আপনারা যখন অন্যান্য উপদেষ্টাদের সাথে কথা বলবেন, আপনারা একই সুর সেখানেও পাবেন। অর্থাৎ আমাদের পক্ষে এক মুহূর্তের জন্য ভোলা সম্ভব নয় কোন জোয়ারের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি, কোন আত্মত্যাগের, কোন ত্যাগের মধ্য দিয়ে আমরা এখানে এসেছি। এবং ভোলা সম্ভব নয় যে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যে এত সাহসিকতার সাথে নিজেদের জীবন বিলিয়ে দিল, তাদেরকে অবমাননা করা, তাদের অপমান করা হবে আমাদের ফেইলিয়ার। অর্থাৎ আমাদেরকে যে করেই হোক আমাদেরকে একটি পরিবর্তিত একটি সমাজ ব্যবস্থার ভিতরে আসতে হবে। এই কথাটা বলে আমি যে জায়গাটায় যেতে চাই সেটা হলো যে আমাদেরকে কতগুলো মূল নীতির ভিত্তিতে কিন্তু আমরা কাজটা করার চেষ্টা করছি। সেই নীতিগুলো আমাদের প্রধানের আহ্বান, যেমন আমাদের তরুণ সমাজেরও আহ্বান। সেটা হচ্ছে যে তাদের ভাষাটাই আমরা ব্যবহার করি, যে সময় এসেছে বিনির্মাণ না হলে কিন্তু নির্মিত করা যায় না। এই যে বিনির্মাণের কাজটি, ডিকনস্ট্রাকশনের কাজটি কিন্তু আমাদের তরুণ সমাজ করে ফেলেছে। তারা কিন্তু সমাজকে শেকড়ে আঘাত দিয়ে এটা কিন্তু ভেঙেছে। এই ভাঙনটাকে সুযোগ নিয়ে আমাদেরকে নতুন করে গড়তে হবে। তারা কয়েক বছর ধরে যে শব্দগুলো ব্যবহার করছে সেই শব্দগুলো আমাদের শব্দ হয়ে গেছে। মেরামত করতে হবে, সংস্কার করতে হবে, পুনর্গঠন করতে হবে। এবং আমরা সেই জায়গাটার থেকেই আমাদের দায়িত্বটা নিয়েছি। আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আপনারা অনেকেই আমাকে আগে থেকে জানেন আমি সামাজিক কাজ, মানব অধিকারের কাজ করি, তৃণমূলে বহু বছর কাজ করেছি। সেদিক থেকে দেখতে গেলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাজটির সাথে আমি পরিচিত। বিষয়টা হচ্ছে যে কিভাবে কাজটা করতে যাচ্ছি সেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই। আমাদের সামান্যতম কাজের অগ্রগতি আমি জানাতে চাই। আর প্রতি মাসে আমরা 8-9 তারিখের ভেতরে আপনাদের সাথে বসবো এবং আপনাদেরকে আমরা আমাদের অবস্থানটা উপস্থাপন করব এবং আমরা যে কাজগুলো অর্জন করব সেগুলো কিন্তু আমরা ওয়েবসাইটেও দিয়ে দেব, যাতে করে ভবিষ্যতে আপনাদের প্রতিক্রিয়াগুলোও আমরা গুছিয়ে সুষ্ঠুভাবে পাই। অর্থাৎ একটি স্বচ্ছ জবাবদিহির জায়গা আমরা শুরু করতে চাই আপনাদের সাথে। আমাদের এই মন্ত্রণালয়গুলোতে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রচুর কাজ হয়, আপনারা জানেন, কিন্তু যেটা হচ্ছে না সেই জায়গাটিতে, যে জায়গাগুলোতে আমরা ঘাটতি পাচ্ছি সেই জায়গাগুলোতে যেমন আমাদের শুধু সংস্কার নয়, সংযুক্ত করতে হবে নতুন কাজ। যেমন ধরুন, প্রত্যেকটা
কর্মকাণ্ডে দীর্ঘ কর্মকাণ্ড, এটা একটি দুটি টাকার তো কাজ নয়, এটি শত শত হাজার কোটি টাকার কাজ। এখানে একটি এফিশিয়েন্ট মনিটরিং সিস্টেম থাকা দরকার। এই জিনিসটা নেই আমাদের উইমেন্স মিনিস্ট্রিতেও নেই, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতেও নেই। এবং আপনারা জানেন যে কোনো প্রকল্প আমরা হাতে নিই, সেটার যদি ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন যদি প্রোগ্রাম ডিজাইনের ভেতরে না থাকে, তাহলে সেই প্রোগ্রামটাকে কোনোভাবে যাচাইও করা যায় না, মূল্যায়নও করা যায় না, এবং এগিয়েও না যায় না। তো আমাদের এই জায়গাটায় আমরা একটা ঘাটতি উপলব্ধি করছি, এবং আমাদের একটা বড় কাজ হবে যে আমাদের এই সিস্টেমিক একটা রিফর্ম আমরা করব। এবং আপনারা জানেন যে প্রোগ্রামের একটা লাইফ সাইকেল থাকে। মাফ করবেন, আমি একটু সময় নিয়ে বুঝিয়ে বলছি যাতে করে আপনারা বুঝতে পারেন যে কেন এটা করছি। একটা প্রকল্প যখন হয় তখন একটা অ্যাসেসমেন্টের ভিতরে হয় না, একটা অ্যাসেসমেন্ট হয়, একটা ফিজিবিলিটি হয়, একটা মূল্যায়ন হয় অবস্থার, তারপরে আমরা একটা ডিজাইন করি। সেই ডিজাইন মোতাবেক আমরা একটা অ্যাকশন প্ল্যান করে সেটাকে প্রয়োগ করি, ইমপ্লিমেন্ট করি। যখন আমরা ইমপ্লিমেন্ট করি তখন এটা এই ডিজাইনের মধ্যে থাকতে হয় যে রেগুলার ইন্টারভেলে এটা ইমপ্লিমেন্টেশনটা মূল্যায়নের মধ্যে দিয়ে প্রোগ্রেসটাকে যাচাই করা হবে, এবং যাচাইয়ের মাধ্যমে এটাকে সংশোধন করা হবে, রিডিজাইন করা হবে, এবং আবার ইমপ্লিমেন্ট করা হবে। এই প্রসেসটা চলমান থাকতে হবে। এই প্রসেসটা যদি চলমান থাকে তাহলে আমরা বুঝবো যে এখানে একটা নজরদারিত্ব তৈরি হয়েছে। এই জায়গাটা আমরা এখন জোরালো করব, এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটা আমাদের দুটো মন্ত্রণালয়ের জন্য প্রযোজ্য। আমরা যেটা করছি এখন সেটা হচ্ছে যে আমাদের যে কাজগুলো হচ্ছে অধুনা সমাপ্ত ও চলমান যে উন্নয়ন প্রকল্পগুলো আছে, প্রকল্প সমূহ যেগুলো আছে, সেগুলোর বাস্তবায়নের অগ্রগতি ও মূল্যায়ন, এবং বিশেষ করে আর্থিক ও কর্মসূচি বিষয়ে আলোকপাত করা হচ্ছে, চেষ্টা করা হচ্ছে, এবং সেখানে আমরা পদ্ধতিগত দিক থেকে এটা কিভাবে করা হচ্ছে সেটা আমরা দেখছি। আর উপকারভোগী সিলেকশন, ডেলিভারি, তাদের কাছে সেবাটা তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা, এই বিষয়টা কাজ আমরা শুরু করেছি। আমরা প্রাথমিক পর্যায়ে আছি। আপনাদেরকে এই মুহূর্তে আমরা তথ্য দিতে পারবো না, একটু অপেক্ষা করতে হবে। ইনশাআল্লাহ আগামী মাসে আমাদের এই বিষয়গুলো নিয়ে আমরা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারবো। এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাকে কিভাবে কার্যকরী করা এবং আর্থিক স্বচ্ছতা কিভাবে আমরা নিশ্চিত করতে পারি, এই একটি কাজ। আরেকটা হচ্ছে সরকারি অর্থের সৎ ব্যবহার নিশ্চিত করার জন্য উন্নয়ন প্রকল্পে কিছুদিনের স্থবিরতা লক্ষ্য করা গেল, মূলত কার্যকর উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়টি কিন্তু জরুরি। চলমান কাজ বন্ধ হচ্ছে না, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনাদের জানা, অনেকেই ভয় সেটা পাচ্ছেন না, আমরা চলমান কাজ বন্ধ করব না কাউকে কষ্ট দিয়ে। বিশেষ করে ভাতাভোগী মানে যারা বিভিন্ন ভাতা পেয়ে থাকেন, হ্যাঁ, সেফটি নেটের বেনিফিশিয়ারি যারা, এবং তাদের ভাতা এবং সংখ্যা, অর্থাৎ অর্থ এবং সংখ্যাটা কিন্তু পরিবর্তিত হচ্ছে না। কিন্তু এই নিশ্চয়তা আমি আগামী দিনের জন্য দিতে পারবো না। আমাদের মূল্যায়নটা হয়ে গেলে যদি দেখি ভাতার লিস্টের ভেতরে অনেক ভৌত লিস্ট আছে, তাহলে ভুয়া লিস্ট আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ সংশোধন করব। আর যদি আমরা দেখি আমাদের পদ্ধতির ভেতরে এমন ত্রুটি আছে যে ন্যায্য যার পাওয়ার কথা সে পাচ্ছে না, এইটুকু বলবো যে সেটা আমরা যে করে হোক শুধরাবো, এবং এই দপ্তরকে নিয়েই শুধরাবো।